শাস্তি ভোগ করালি কোথায়? এদের শাস্তি আমি দেব নিজ হাতে। যা, এই জানোয়ারকে তোর হাতে তুলে দিলাম, তোদের হেফাজতে ছেড়ে দিলাম। মনে রাখিস, 10-20 বছর বুঝি না, 1 লাখ 5 লাখ বুঝি না। মৃত্যুদণ্ড চাই, ইয়েস, সবকটার মৃত্যুদণ্ড চাই। যত টাকা লাগে আমি দিব, তবুও সঠিক বিচার, সঠিক শাস্তি চাই। কোনোভাবে যদি একটা কুকুর বিড়ালও ছাড়া পায়, তোর মৃত্যু আমার হাতে। আর মনে রাখিস, মেয়ে বলে ওই পিশাচিনি যেন ছাড় না পায়। হসপিটালে আছে বলে ওর পাপের বোঝা কমে যায়নি। পুলিশ যখন ইভানকে তুলতে নিল, তখনই ইমন আবারও ইভানের গলা চেপে ধরল। আমি আগেই বলেছিলাম, আমার নিষ্পাপ মুস্কানের দিকে কলঙ্কের দাগ দিতে এসো না তোমরা। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আমি বলেছিলাম না, আমার আর ওর মাঝে কেউ আসতে পারবে না, আর না কেউ আমার থেকে ওকে আলাদা করতে পারবে। যাদেরও কলঙ্ক থাকে, কিন্তু আমার মুগ্ধময়ীকে তোরা কেউ কলঙ্কিত করতে পারিসনি, হার না পারবি। আমি বলেছিলাম, আমার থেকে ওকে যারা ছিন্ন করতে চাইবে, তারা নিজেই নিঃশেষ হয়ে যাবে, হয় আমার হাতে নয়তো নিয়তির হাতে। আজ থেকে তোদের নিঃশেষ হওয়ার পালা। মুস্কান, জাস্ট এনাফ, অনেক হয়েছে পাগলামো। তোমার জন্য কিছু হয়নি, যা হয়েছে ওর নিজের ভাই ইভান আর রীতিশার জন্য, আর তারা শান্তি পাবে। মুস্কান প্লিজ, তুমি এমন করো না, ইমনের পাশে থাকো, ওর তোমার খুব প্রয়োজন। ছেলেটা মানসিক চাপে আছে, তুমি এই সময় এমন করলে দ্বিগুণ ভেঙে পড়বে। একটু বোঝার চেষ্টা করো প্লিজ বোন আমার। ইমনের কথা বলতে আবারও সেই দৃশ্যগুলো ভেসে এলো তার চোখে মুখে, কুকড়িয়ে গেল কেমন। ইমন সবটা দেখে সরে গেল, সিগারেট ধরিয়ে চলে গেল ছাদে। মুস্কানকে অনেক বুঝিয়েও কাজ হলো না। রাতে সে শায়রির সাথেই ঘুমালো। শায়রি দিহানকে মেসেজ করে এদিকে সবটা জানিয়ে সুপ্তির খেয়াল রাখতে বলল। প্রায় 5 দিন পর ইয়াশফাকে বাড়ি নিয়ে গেল ইমন। ইয়াশফাকে একদম তার রুমে পৌঁছে দিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ইয়াশফাকে ভালোভাবে বুঝিয়ে বাড়ির সবাইকে ইয়াশফার খেয়াল রাখতে বলে বেরিয়ে পড়ল। বাড়ির সবাইকে জানানো হয়েছে ইয়াশফার সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য মুস্কান নিজেকে দায়ী করছে। ইমনের সাথেও ঠিকভাবে কথা বলছে না, সবসময় অপরাধ বোধ আর ইমনের প্রতি গভীর ভয় নিয়ে থাকছে। এর মধ্যে নদী মিত্রাও এসেছিল, তাদেরকে দেখে খুব কেঁদেছে মুস্কান। ইয়াশফার কাছে যেতে চাইলেও ইমন তাকে যেতে দেয়নি। হয়তো মুস্কানকে দেখে ইয়াশফা ভেঙে পড়বে। ইয়াশফা মনে হতেই পারে ওর জন্য তার এই অবস্থা। মুস্কানের তো মনেই হয় সবকিছুর জন্য সে দায়ী। ইয়াশফাকে দেখলে আরো ভেঙে পড়বে, তাই ইমন কোনোভাবেই ও বাড়ি যেতে দিবে না মুস্কানকে। শায়রির স্কুল ছিল বিধায় মুস্কান বাড়িতে একা। ইমন শায়রিকে ফোন করে বলে দিল, আজ এখানে আসতে হবে না। এভাবে চলতে থাকলে কিছু ঠিক হবে না। আজ 5 দিন যাবত মুস্কান আমাকে ইগনোর করছে, তাতে দাঁত চেপে সবটা মেনে নিয়েছে, আর সম্ভব নয়। তুই মাথা গরম করিস না, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। মাথা আমার ঠান্ডা আছে, আর ঠান্ডাই থাকবে। আমি জানি তুই আমার থেকে সবটা ভালো বুঝিস, আর মুস্কানকে আমাদের থেকে দ্বিগুণেরও বেশি ভালোবাসিস। তবুও একটা কথা বলবো, রাগ না করে শান্তভাবে বুঝাস। ইমন এক দীর্ঘশ্বাস ছেড়ে ফোন রেখে দিল। কি করে শান্ত থাকবো? আমি পারছি না শান্ত থাকতে, আর পারছি না। আমি এতটাও ভালো মানুষ নই যে নিজের ভালোবাসার থেকে ইগনোর সহ্য করব। গাড়ির স্পিড বাড়িয়ে দিল ইমন। 30 মিনিটের রাস্তা 15 মিনিটেই শেষ করলো সে। বাড়িতে ফিরলে আগের মতো মুস্কান তার সাথে থাকে না, তার প্রয়োজনীয় জিনিস হাতের কাছে ধরে না। বাড়ি থেকে বেরিয়ে গেলে কেউ পিছু পিছু আসে না, যত্ন করে কেউ খাবার বেড়ে দেয় না। মাথা যন্ত্রণা হলে পাশে বসে মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় না। বুকটা ভারী হয়ে এলো ভীষণ। উপরে গিয়ে মুস্কানের রুমে যেতেই দেখলো মুস্কান উদাস মনে বসে আছে। ইমন রুমে প্রবেশ করতেই মুস্কান চমকে তাকালো, ভয়ার্ত দৃষ্টিতে ইমনের দিকে চেয়ে উঠে দাঁড়ালো। থরথর করে কাঁপছে সে। ইমন নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণে নিয়ে জোরপূর্বক হেসে বলল, কি করছো মুস্কান? আমি ভীষণ টায়ার্ড, 1 গ্লাস পানি এনে দাও। বিছানায় গিয়ে বসলো ইমন। কোটটা খুলে বিছানার পাশে রেখে শার্টের কয়েকটা বোতাম খুলে বুকে ফু দিতে লাগলো। ঘেমে গেছে ভীষণ। পানির গ্লাস সামনে ধরে দাঁড়ালো মুস্কান। হাতটা থরথর করে কাঁপছে, যার ফলে পানি ছিটকে পড়েছে মেঝেতে। এমন অবস্থা দেখে ইমনের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো। রাগটাকে দমন করতে পারলো না। চট করে উঠে দাঁড়িয়ে দু কাঁধে শক্ত করে চেপে চিৎকার করে বলল, কেন ভয় পাচ্ছ আমাকে? কেন? হাত ফসকে পানির গ্লাসটা নিচে পড়ে গেল। ইমন দু কাঁধ চেপে ধরে মুস্কানকে ঘুরিয়ে কাচের টুকরো গুলোর থেকে দূরে সরিয়ে নিল। কেন ভয় পাচ্ছ? দেখো, একবার তাকাও আমার দিকে, দেখো আমি ইমন, তোমার হাজবেন্ড। আমি কেন এমন করছো মুস্কান? একবার তাকাও। ইমনের চিৎকারে মুস্কান ভয়ে কুকড়িয়ে গেল। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। ইমনের মাথা কাজ করছে না, মনে হচ্ছে সে এবার পাগল হয়ে যাবে। মুস্কানকে ছেড়ে দেয়ালে সজোরে এক ঘুষি দিল, যা দেখে মুস্কান ভয়ে ছুটে বেরিয়ে গেল। ইমন স্তব্ধ হয়ে গেল। হায় খোদা, এটাও দেখার বাকি ছিল। মুস্কান আমায় দেখে জমের মতো ভয় পাচ্ছে। আমি জানি না এখন যা হবে ঠিক না ভুল। আমি পারছি না, এইভাবে থাকতে পারছি না এসব মেনে নিতে। আমার মুস্কান আমায় ইগনোর করতে পারে না, পারে না।
হিংস্র চোখ মুখ নিয়ে বেরিয়ে গেল ইমন। নিচে তাকাতেই দেখলো মুস্কান হন্য হয়ে কিছু খুঁজছে। রান্নাঘর থেকে সবজি কাটার ছুরিটা নিতে ইমনের বুকটা মোচড় দিয়ে উঠলো। দৌড়ে নিচে গিয়ে মুস্কানকে হ্যাঁচ কাটান দিয়ে সজোরে একটা থাপ্পড় দিল গালে। ছুরিটা হাত ফসকে পড়ে গেল। মুস্কান গিয়ে পড়ল মেঝেতে। ইমন রক্তচক্ষুতে চেয়ে মুস্কানকে ওঠিয়ে পিছন থেকে হাত মুচড়ে ধরল, কাঁধের কাছে মুখ নিয়ে বলল, অনেক বড় ভুল করতে যাচ্ছিলে তুমি মুস্কান। তুমি আমার সম্পদ, তুমি আমার সম্পত্তি। তোমার না এই শরীরের প্রতি আর না তোমার নিজের মনের প্রতি কোনো অধিকার আছে। তুমি আমার এই ইমন চৌধুরীর হৃৎপিণ্ড, আর ইমন চৌধুরীর হৃৎপিণ্ড আঘাত করার অধিকার কারো নেই, তোমারও না। আহ, আমাকে ছাড়ুন, ভয় করছে আমার। ওদের মতো আমায় মারবেন না। বলে কেঁদে উঠল। ইমন আরো কাছে নিয়ে পাজাকোলা করে নিয়ে উপরে উঠে গেল। মুস্কানের ভয়টা সে আজ দেখতে চায় না, বুঝতে চায় না। রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিল। দরজাটা লাগিয়ে মুস্কানের কাছে আসতে মুস্কান ভয়ার্থ চোখে চেয়ে কাঁদতে শুরু করলো। ইমন সেদিকে নজর না দিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা রক্তে দু আঙ্গুলে স্পর্শ করলো। মুস্কান ব্যথায় কেঁপে উঠল খানিকটা। সরে যেতে নিতেই ইমন তাকে টেনে নিজের কাছে নিয়ে এক হাতে কোমর জড়িয়ে আরেক হাতে গালের শক্ত হাতে চেপে কাটা অংশে ঠোঁট চুইয়ে দিল। মুস্কানের ছটফটানি একটু কমলেও হাত দিয়ে সমানে ছাড়াতে চাইল। মুস্কানের অমন ছটফটানি ইমনের রাগকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। গায়ের সর্বশক্তি দিয়ে মুস্কানকে বিছানায় চেপে ধরল। দু হাতে তার দু হাত বিছানায় চেপে মুখের কাছে মুখ নিয়ে বলল, মুস্কান প্লিজ বোঝার চেষ্টা করো, কেন এমন করছো? আমার দিকে তাকাই দেখো, কেন আমায় ভয় করছো? মুস্কান কান্না মিশ্রিত ভয় চোখে ইমনের দিকে তাকাতে আটকে উঠল। রক্তবর্ণ চোখে পানি চিকচিক করছে, দেখে মনে হচ্ছে রক্ত ঝরবে। যা দেখে কাঁপতে শুরু করলো। ইমন চোখ দুটো বন্ধ করে এক দীর্ঘশ্বাস ছেড়ে আবারও চোখ দুটো খুলল। মুস্কানের ঠোঁট জোড়া আঁকড়ে ধরে দু হাত নিজের দু হাতের শক্ত বাঁধনে বেঁধে রাখলো। ইমন যতই মুস্কানকে কাছে আনার চেষ্টা করছিল, মুস্কান ততই ছুটার জন্য ছটফট করছিল। গায়ের জোরে পারল না মুস্কান। একসময় চুপ হয়ে গেল। অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। ইমনের হাত দুটো শক্ত করে চেপে ধরলো। রাগ করে হলেও মুস্কানকে নিজের অনেকটা কাছে নিয়ে এসেছে ইমন। আদর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে নাকের মাথায়। এই প্রথম ইমন চোখ বেয়েও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে কখনোই চায়নি এভাবে জোর খাটিয়ে মুস্কানের শরীরকে নিজের কাছে আনার জন্য, কিন্তু তার কোনো উপায় ছিল না। আর না সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল। মুস্কানের ঘন শ্বাসের শব্দ ইমনের কানে বাড়ি খাচ্ছে। ইমন চোখ তুলে মুস্কানের দিকে তাকাতেই বুকটা হু হু করে উঠল। মুস্কানের মনের যে কোনো প্রতিক্রিয়া হয়নি। মনকে তো কাছে আনতে পারেনি। গলা ফাটিয়ে চিৎকার দিতে ইচ্ছে করলো ওর। এক হাতে রিমোট নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে কম্বল দিয়ে নিজের পুরোটাই ঢেকে নিল। মুস্কানের মুখের কাছে গিয়ে দু হাতে গাল দুটো ধরে কপালে গালে থুতনিতে চুমু খেলো। মাথায় হাত বুলিয়ে অনেকটা সময় আদর করে ফিসফিসিয়ে আওয়াজে বলল, মুস্কান তুমি আমায় ভালোবাসো তো? ইমনের প্রশ্নটা শোনা মাত্রই মুস্কান পিছন ঘুরে গুটিসুটি হয়ে শুয়ে মুখ চিপে কাঁদতে লাগলো। ইমনও তার দিকে ঘুরে পিছন থেকে জড়িয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, পৃথিবীতে সবার চোখে আমি যত খারাপই হই না কেন, তোমার চোখে হতে পারবো না। ওরা ভুল করেছে। ওরা আমার বোনকে কলুষিত করেছে। ইভান আমার মুস্কানকে আঘাতের ষড়যন্ত্র করেছে। আর অন্যায়কারীকে শাস্তি দিতে আমি পিছপা হই না। মুস্কান, তুমি এটা কেন স্বাভাবিকভাবেই নিচ্ছ না? কেন ভয় করছো? তুমি তো অন্যায় করনি, আর অন্যায় তুমি এখন করছো আমার সাথে, আমাকে ইগনোর করে, আমার প্রতি সব দায়িত্ব কর্তব্যকে ভুলে গিয়ে। আর এর জন্য তোমায় যেটুকু শাস্তি দিয়েছি এটা কিন্তু ভালোবাসারই এক অংশ। দিনের পর দিন এই ইগনোর চলতে থাকলে আমি কিন্তু আরো বেশি ক্ষেপে যাব। তখন সহ্য করতে পারবে তো? মুস্কান আটকে উঠল। ঘুরে ইমনের চোখের দিকে তাকালো। ইমনও গভীর চোখে চেয়ে রইল। মুস্কান মুখ চিপে কাঁদতে নিতে ইমন এক আঙ্গুলে ঠোঁট চেপে ধরল। বলল, স্টপ, অনেক কেঁদেছ, আর না। চুলগুলো এক হাতে সরিয়ে পাগলের মতো চুমু দিতে লাগলো চোখ মুখ ঠোঁট গলায়। আদরে আদরে ভরিয়ে দিল তার অর্ধাঙ্গিনীকে। ইমন আদর করে ক্লান্ত হচ্ছে না, অথচ মুস্কান আদর পেয়ে ক্লান্ত হোক। মুখ দিয়ে অল্প আওয়াজও বের করতে পারছে না। ঘন ঘন শ্বাস ছেড়ে ইমনের গালে হাত দিয়ে আঁকড়ে ধরল। ইমন মুস্কানের হাতে চুমুকে আবারও ডুবে রইল তার মাঝে। বাড়ি ফিরেছিল তৃষ্ণার্ত হয়ে। সেই তৃষ্ণা মেটাতে পারেনি বলে সুদে আসলে ভালোবাসার তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে। ইমন নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে মুস্কানকে। ঘুমিয়েছে কিনা বুঝতে পারছে না। হালকাভাবে ছাড়াতে নিতে ইমন চোখ খুলল। মুস্কানের দিকে চেয়ে মৃদু হেসে ফিসফিস করে বলল, ভয় কেটেছে নাকি আবারও ট্রাই করব ভয় কাটানোর? মুস্কান যেন এবার লজ্জায় কেঁদেই ফেলবে। ছাড়াতে চেষ্টা করতে নিতে ইমন তাকে আবারও চাপটে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। মুস্কান এক ঢোক গিলে মনে মনে ভাবলো, এখন যদি আবারও পাগলামো শুরু করে আমি শেষ। মিনমিন স্বরে বলল, সন্ধ্যা হয়ে গেছে, প্লিজ উঠতে দিন, রান্না করতে হবে। আপনি তো কিছু খাননি। ইমন থেমে গেল। চোখ তুলে চেয়ে কপালে আলতো করে চুমু খেল। মহারানীর খেয়াল হলো যে তার মহারাজের খিদে পায়। মুস্কান অপরাধীর মতো মুখ করে রইল। ইমন মুস্কানের জামা হাতে নিয়ে ইশারা করলো, পরে নিয়ে সোজা বাথরুম চলে যাও।
মুস্কান বড় বড় চোখ করে নিজের কম্বলটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিল। ইস, কি অসভ্য। ছি। পরক্ষণে ইমনের মাতলামো ভরা পাগলামো মনে পড়তে শিহরে উঠল। লজ্জায় মুখ লুকাতে লাগলো। ইমন বাঁকা হেসে ওপাশ হয়ে বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। শরীরটা ব্যথায় যন্ত্রণ করছে। অমনি শাওয়ার নিয়ে নিল, নিচে গিয়ে রান্নাটা সেরে ফেললো। রাত হয়ে গেছে বেশ, ইমন ঘুমে আছে। এতদিন না ঠিকভাবে ঘুম হয়েছে আর না খাওয়া দাওয়া, তাই এখন তৃপ্তি সহকারে ঘুমাচ্ছে। মুস্কানের শরীরটা ভালো লাগছে না, বিছানাটা টানছে ভীষণ, কিন্তু ইমন তো উঠছেই না। তাকে খাইয়ে তারপর শুবে, তাই ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে ডাকলো। এই যে শুনছেন, খাবার রেডি, উঠুন। এখন 8টা বাজে। শ্যাম্পুর কড়া স্মেল পেয়ে জোরে একটা শ্বাস নিয়ে চোখ খুলল ইমন। ভেজা চুলে তার মুগ্ধময়ীকে এখন স্নিগ্ধময়ী লাগছে। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে উঠে বসলো। পিঠে বেশ জ্বালা করছে, বুকেও দাগ লেগেছে। ইমন গাঢ় চোখে চেয়ে বলল, বড্ড জ্বালিয়েছ এতদিন, আজ এসব না করলেও পারতে। বলেই নিজের বুকের দিকে ইশারা করলো। মুস্কান অবাক হয়েছে, খামচির দাগগুলো দেখলো, কিন্তু সে এগুলো কখন করলো? ভ্রু কুচকে চেয়ে বলল, আমি কখন এসব করলাম? মোটেও আমি এসব করিনি। ইমন হ্যাচকা টান দিয়ে নিজের উপর ফেলে কোমর জড়িয়ে চুলে নাক ডুবিয়ে বলল, ইমন চৌধুরীর গায়ে এই দাগ মুস্কান ছাড়া কেউ দিতে পারবে না, মাইন্ড ইট। মুস্কান এক ঢোক চিপে ভয়ে ভয়ে বলল, আপনি শুধু আমার দোষটাই দেখলেন, নিজের দোষটা দেখলেন না। বলেই কেঁদে ফেলল। ইমন চোখ খুলে মুস্কানের মুখ তার মুখোমুখি নিয়ে বলল, এমন ছিচকাদুনি হচ্ছ কেন? বেশি আদর দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি, তাই না? বলে মুস্কানের ঠোঁটের জখম হওয়া জায়গাটায় হাত বুলাতে লাগলো। মুস্কান লজ্জায় মিয়ে গেল খুব। সরে যেতে নিতেই ইমন ঘাড়ে সেই গাঢ় লাল হওয়া জায়গাটায় ঠোঁট ছোঁয়ালো। কেঁপে উঠল মুস্কান। প্রত্যেকটা জখম হওয়া জায়গায় ইমন ঠোঁট ছুঁয়ে বলল, যাও, আদর করে দিয়েছি। তোমার মতো হিংসুটে নই আমি। আমি যেমন আঘাত করতে পারি, তেমন ভালোবেসে পুষিয়েও নিতে পারি। খাওয়া শেষে সব গুছিয়ে উপরে আসতে ইমন দুটো ট্যাবলেট এগিয়ে এক গ্লাস পানি দিল। মুস্কান জিজ্ঞাসা চোখে তাকাতে ইমন বলল, রেডি হও মিসেস, 5 দিনের সবটা উসুল করতে হবে তো। মুস্কান চমকে তাকালো। ইমন বাঁকা হেসে ইশারা করলো ওষুধগুলো খেতে। মুস্কান মুখটা কাচুমাচু করে বলল, আমার খুব খারাপ লাগছে, পুরো শরীর ব্যথায় অবশ হয়ে যাচ্ছে। আর কিছু করবেন না প্লিজ। ইমন দুষ্টু হাসি দিয়ে কড়া চোখে ইশারা করলো ওষুধ খেতে। মুস্কান কাঁদো কাঁদো মুখ করে খেয়ে নিল। ইমন গ্লাসটা রেখে মুস্কানকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। মুস্কানের হাত পা কাঁপছে, শুধু তার শরীরের কাঁপুনি নয়, বুকের ভিতরে কাঁপুনি অনুভব করছে ইমন। গায়ে কম্বল জড়িয়ে মুস্কানকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে কানের পিঠে কিস করে বলল, ওগুলো শরীর ব্যথা, জ্বরের ওষুধ ছিল। এবার ঘুমাও, কাল অফিসের লোকজন আসবে। এ কদিনে অফিসের অনেক কাজ জমে আছে। ফ্রাইডে থাকায় বাড়িতেই ডেকেছি। বুয়া আসবে, তুমি শুধু দেখিয়ে দিবে কি কি করবে। ওকে। মুস্কান স্থির এক শ্বাস ছাড়ল। মানুষ কতটা ভালো হতে পারে, নিজের বোনের সাথে এত বড় একটা জঘন্য ঘটনা ঘটে গেল, যার জন্য তাকেই কিনা এতটা আগলে রাখছে। অথচ আমি ভয়ে ভয়ে মরে যাচ্ছিলাম যে উনি আমায় আর ভালোবাসবে না, আমায় অপরাধী ভেবে দূরে ঠেলে দিবে, ওদের মতোই আমাকে আঘাত করবে। ইমনের বুকে পরম আবেশে মুখ গুজে ঘুমিয়ে পড়ল মুস্কান। মাঝরাতে ফুপানির শব্দে ঘুম আলগা হয়ে গেল ইমনের। রুকুচকে মুস্কানের দিকে তাকালো। হ্যাঁ, মুস্কান কাঁদছে। কেন কাঁদছে? ব্যথা কমেনি? কপাল চেক করতে দেখলো স্বাভাবিক তাপমাত্রা। নরম স্বরে বলল মুস্কান। কি হয়েছে? মুস্কান কিছু বলল না, তার বুকে মুখ গুজে কেঁদেই চলেছে। বুঝলো মনস্তাত্ত্বিক সমস্যা। ইমন আদুরে গলায় বলল, কি হয়েছে বলো? মায়ের কথা মনে পড়েছে? আপনি আমায়ও বাড়ি কেন নিয়ে যাচ্ছেন না? সবাই আমাকে অপরাধী ভাবছে, তাই না? ইয়াস বাবু। বলেই হু হু করে কাঁদতে লাগলো। ইমন এক দীর্ঘশ্বাস ছাড়লো, মাথায় হাত বুলিয়ে বলল, এমনটা নয় মুস্কান, কেউ তোমায় অপরাধী ভাবছে না। যারা অপরাধী সবাই তাদেরকেই অপরাধী ভাবছে। মুস্কান রেগে গেল, জোর গলায় বলল, তাহলে আমাকে নিয়ে চলুন, আমি ওখানে যেতে চাই। ইমনের মেজাজ গরম হয়ে গেল। বারবার নিষেধ করার পরও মাঝরাতে সিনক্রেট শুরু করেছে। ইদানিং যে সব আচরণ করছে সবটাই অস্বাভাবিক। যেখানেও শুধু ইমনকে নিয়ে ভাবা উচিত, সেখানে অন্যদের নিয়ে এতটাই মগ্ন যে কতটা খারাপ আচরণ করে ফেলছে নিজেও জানে না। ইমনের কাছে এই মুহূর্তে মুস্কানকে চরম বেয়াদব একটা মেয়ে লাগছে। চোখ তুলে কথা বলার সাহস যে মেয়ে দেখায় না, সেই মেয়ে এমন গর্জন ছাড়ে কি করে? রাগ উঠে গেল ভীষণ। দুহাত বিছানায় নিজের দু হাতে চেপে মুখোমুখি হয়ে দাঁতে দাঁত চেপে বলল, আর একটা কথা তুমি বলবে না, অসভ্যতামির একটা সীমা আছে। আমি যখন বলেছি তুমি ও বাড়ি যাবে না, তো যাবে না। আমি যদি বলি এই 4 দেয়ালে সারা জীবন বন্দি থাকবে তুমি, তাহলে কারো সাধ্য নেই এখান থেকে বের করার। সো নিজেকে সংযত রাখো।
ইমন মুস্কানের থেকে সরে ওপাশ হয়ে চোখ বুজে রইল। রাগটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সে। মুস্কানও পিছন ঘুরে চোখের পানি ফেলতে লাগলো। ইয়াশফা শারীরিকভাবে অনেকটাই সুস্থ। আজ সকাল থেকে বেশ অন্যমনস্ক হয়ে আছে সে, কিছু খাচ্ছেও না। নিপরা ইমনকে মেসেজ করে জানাতে ইমন অফিস থেকে সোজা তাদের বাড়ি চলে গেল। মনটা বেশ ভালো লাগছে। এতদিন একটা ডিপ্রেশন কাজ করলে এখন আর ডিপ্রেশন লাগছে না। ইয়াশফা বেশ অভিমানের স্বরেই বলেছে তাদের পরিবারের ছোট মেয়ে এবং বড় বউকে যেন খুব শীঘ্রই বাড়ি ফিরিয়ে নেয়। বড় ভাই ভাবি সকলে মিলে একসাথে একই বাড়িতে থাকতে চায় সে। মুস্কানের প্রতি তার কোনো রাগ বা অভিযোগ নেই বুঝতে পেরে বেশ স্বস্তি পেল ইমন। আর কোনো ভয় নেই, নিশ্চিন্ত হলো বেশ। বাড়ি ফিরে মুস্কানকে ড্রয়িং রুমে পেল না, রুমে গিয়েও পেল না। ব্যালকনিতে যেতেই দেখতে পেল ভেজা চুলগুলো মেলে দিয়ে রেলিংয়ের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। ইমন ধীর পায়ে এগিয়ে গেল। পিছনে দাঁড়িয়ে এক হাতে চুলগুলো সরাতেই চমকে উঠল মুস্কান। কাঁধে ঠোঁট স্পর্শ করতে শিওরে উঠল। পিছনে ঘুরতে নিতে ইমন তাকে একদম জড়িয়ে নিল বুকের মাঝে। হাতে এক ফোঁটা পানি পড়তে ইমন বুঝলো মুস্কান কাঁদছিল, কিন্তু কেন? নিজের থেকে ছাড়িয়ে সামনের দিকে ঘুরিয়ে শক্ত হাতে কোমর জড়িয়ে একদম মুখোমুখি হয়ে কড়া গলায় জিজ্ঞাসা করলো, কাঁদছিলে কেন? মুস্কান আমতা আমতা করে বলল, কই না তো, আমি কাঁদিনি। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার রেডি করছি। বলেই ছাড়াতে নিতে ইমন ধমকে উঠল। আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও মুস্কান। মুস্কান ঘাবড়ে গেল ভীষণ। মিনমিনি স্বরে বলল, সায়রা আপু ফোন করেছিল। ইমন ভ্রুকুচকে বলল, তো মুস্কান মাথা নিচু করে একদমে বলে ফেলল, আপু প্রেগনেন্ট, তাই আমারও মন খারাপ হয়েছে। আপুর তো সুপ্তি আছেই, এছাড়া ওখানে আরো কত মানুষ, আর এখানে কেউ নেই। আমারও যদি একটা বাবু আসতো তাহলে আমার আর সারাদিন একা কাটাতে হতো না। ইমন হকচকিয়ে গেল। বুকের ভিতর বয়ে গেল প্রশান্তির বাতাস। চোখে ভেসে এলো তার মুগ্ধময়ী আবদার মাখা মুখটা। 33 বছর বয়সে এসে যে কোনো পুরুষই চায় ফুটফুটে এক বাচ্চার বাবা হতে। ইমনও তো চায় বাবা হতে। তার মুগ্ধময়ীর গর্ভে তার সন্তান আসবে, তার মুগ্ধময়ী সন্তানের বাবা হবে সে। এমন সৌভাগ্যের বিষয় আর কি দুটো আছে নাকি? এই প্রথম কোনো একটা কথা, কোনো একটা বিষয় এমনভাবে অ্যাটাক করলো তাকে যে সে পরিপ্রেক্ষিতে একটা স্বরও বের করতে পারল না। কেমন একটা ঘোরে চলে গেল সে। মুস্কান খাবার সামনে নিয়ে চুপচাপ বসে বোঝার চেষ্টা করছে ইমন আর তার মনোভাবকে, কিন্তু তার মাথায় কিছুই ঢুকছে না। মানুষটা ওই কথাটা শোনার পর অমন নিশ্চুপ হয়ে গেল কেন? আমি কি ওনাকে আঘাত করে ফেললাম? বিছানায় বসে পড়াশোনা করছে মুস্কান। ইমন বেশ কিছুক্ষণ কাগজপত্র ঘাটাঘাটি করে বিছানায় এসে বসলো। মাথাটা ধরেছে ভীষণ। মুস্কান বই বন্ধ করে পাশে রেখে বলল, শুয়ে পড়ুন, আমি মাথা টিপে দিচ্ছি। ইমন এক পলক চেয়ে দেখে শুয়ে পড়ল। মুস্কান চুলগুলো হালকাভাবে টেনে দিচ্ছে। ইমন চোখ বুজে রয়েছে। বেশ কিছু সময় পর ইমন বলল, মুস্কান, কাল রেডি হয়ে থেকো, সবকিছু গুছিয়ে নিও। আমরা ও বাড়ি যাচ্ছি। অফিস থেকে ফেরার পথে তোমায় নিয়ে যাব। মুস্কানের মুখে হাসির ঝলকানি ফুটে উঠল। সত্যি? পরক্ষণে মনটা ভারী হয়ে গেল। একা লাগে বলে ও বাড়ি নিয়ে যাচ্ছে, তার মানে বাবু দিবে না? মনটা ভার করে ফেলল। আপনি আমাকে বাবু দিবেন না? ইমন চোখ খুলে শীতল দৃষ্টিতে তাকালো। মৃদু হেসে এক ঝটকায় মুস্কানকে নিজের বুকের উপর ফেলে গাল টিপে দিয়ে বলল, বাচ্চা কি খেলনা জিনিস যেভাবে চাইছো? মুস্কান কপাল কুঁচকে বলল, আপনি এমন কেন সবসময় নিজের ইচ্ছেকে প্রাধান্য দিন? আমার কোনো কথাই শুনেন না, আমার খুব মন খারাপ হয়। ইমন দু হাতে জড়িয়ে নিল মুস্কানকে। কোনটা সঠিক কোনটা ভুল তুমি এখনো বোঝো না মুস্কান। তোমার কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটা তোমার থেকে ভালো আমি বুঝি। হ্যাঁ, তোমার কথা আমি শুনি না। তোমার ব্যাপারে আমার সিদ্ধান্তই বেশি গুরুত্বপূর্ণ মনে করি, তোমার না। আর এই সিদ্ধান্তগুলোর জন্য আজ মন খারাপ হলেও এমন একটা সময় আসবে যখন নিজেকে ভাগ্যবতী ভাববে। বাবু চাই আমার, প্লিজ। আর কোনোদিন কিছু চাইবো না। ইমন মৃদু হাসলো, মাথায় হাত বুলিয়ে বলল, আমার সবটা তো তোমারই, কি চাইবে আর? শারীরিক বেবিটা হোক, তারপর আমরা নিব। ওর বেবি হবে অবশ্যই ছেলের, আশা করি, যাতে আমাদের প্রিন্সেসের জন্য প্রিন্স খুঁজতে অসুবিধা না হয়। মুস্কান চমকে উঠল। ইমনের দিকে চেয়ে আবার চোখ ফিরিয়ে নিল লজ্জায়। নিচু স্বরে বলল, আমার এক্ষুনি চাই। আমি যেন আপুকে 1-2 মাস পরে ফোন করে বলতে পারি আমিও মা হচ্ছি। কথাটা বলা মাত্রই ইমন মুস্কানকে আরো গভীরভাবে চেপে নিল। তোমার সাহস দেখে অবাক হয়ে যাই। তুমি জানো সায়রি তোমার থেকে বয়সে কতটা বড়? ফার্স্ট বেবি হয়েছে তখন বয়স 26 সেকেন্ড, তার সময় 32। সো ওর সাথে তোমার তুলনা করলে চলবে না। ও এখন বেবি না নিলে পরবর্তীতে সমস্যা হতো, কিন্তু তোমার তা নয়। অনেক সময় আছে বুঝলে। একদম ঘর ভর্তি ছেলে মেয়ে দিব, যাতে আমি মরে গেলে তারা আমার মুগ্ধময়ের দায়িত্ব নিতে পারে, আগলে রাখতে পারে। মুস্কান আটকে উঠল। এক হাতে ইমনের ঠোঁট চেপে ধরে শক্ত করে জড়িয়ে বুকে মাথা রাখলো। ইমন মৃদু হাসলো।
কথার কথা বলছিলাম আর কি। মুস্কান ফুপিয়ে কেঁদে উঠল। আপনি আমার ছেড়ে কোথাও যাবেন না। আপনাকে ছাড়া আমি এক সেকেন্ডও টিকতে পারবো না। বিশ্বাস করুন প্লিজ, এমন কথা আর বলবেন না প্লিজ। ইস, কি বলে ফেললাম। এখন সামলাও বউ, আগে কান্না অফ করো, তারপর মুড অন করো। ভেবেই মুস্কানকে শান্ত করার চেষ্টা করলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।